দায়িত্ব গ্রহণের পর প্রথম বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। সিটি কর্পোরেশনের ঘোষণা সহ রয়েছে নানা কর্মসূচি। বিকেলে যোগ দিবেন জনসভায়। এখন প্রধানমন্ত্রী আসছে আমার তারেক রহমান সাহেব। উনি আমাদেরকে, আমরা আশা করি উনি আমাদের বাংলাদেশ সেটা উন্নয়ন করবে। আজকে আমাদের অনেক আনন্দ এবং আমরা অনেক উচ্ছ্বসিত যে দীর্ঘদিন পরে বগুড়া পৌরসভা থেকে বগুড়া সিটি কর্পোরেশনে রূপান্তর হতে যাচ্ছে। সারা দেশে হামের বিশেষ টিকাদান শুরু। নারায়ণগঞ্জে কর্মসূচি উদ্বোধন স্বাস্থ্যমন্ত্রীর। ৩ সপ্তাহে টিকা পাবেন ১,৫৮,০০,০০০ শিশু। ডিপো থেকে তেলের সরবরাহ বাড়ানোর ঘোষণার পরও ভিড় ও ভোগান্তি কমেনি ফিলিং স্টেশনে। লাইনে দাঁড়ানো নিয়ে বাড়ছে বাকবিতণ্ডা। কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। নিয়মের কড়াকড়িতে মানসিক চাপ বাড়ার শঙ্কা। আতঙ্কের কিছু নেই বলছে শিক্ষা বোর্ড। এবং চট্টগ্রাম নগরের সিআরবিতে হাসপাতাল নির্মাণ ঘিরে ফের বিতর্ক। শতবর্ষী বৃক্ষসহ প্রকৃতি রক্ষার দাবিতে সোচ্চার নাগরিক সমাজ। ব্যবসায়ীদের কালো টাকা থাকি যায়, সেই তারা কালো টাকাগুলোকে সাদা করার জন্য বারবার এই প্রাণ প্রকৃতি ধ্বংস করে। এটা হেরিটেজ, এটা অক্সিজেনের জায়গা। এই জায়গাতে আমার 30% মতো অক্সিজেন আমাকে দেয়। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। সরকার গঠনের পর প্রথমবার নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন এবং ই-বেলবন উদ্বোধন করবেন তিনি। এ বিষয়ে জানাতে আদালত চত্বর থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ, প্রধানমন্ত্রী উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়েছেন কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ, রাত্রি আপনি জানেন যে প্রধানমন্ত্রী প্রায় দুই দশক পরে, শতক পরে কিন্তু এখানে আসতেছেন, অর্থাৎ ২০ বছর পরে তিনি বগুড়াতে আসছেন এবং 10:30টায় তিনি সার্কিট হাউসে পৌঁছে গেছেন। আর কিছুক্ষণের মধ্যে তিনি আদালত চত্বরে যে আইনজীবী ভবনের ভিত্তিপ্রস্তর এবং বেলবন তিনি উদ্বোধন করবেন। এরপরে তিনি পাশেই যে এখানে পৌরসভা রয়েছে, দেশের সবচেয়ে পুরনো পৌরসভা, সেই পৌরসভাতে তিনি সিটি কর্পোরেশন হিসাবে উন্নীত করবেন। তারপরে তিনি তার নিজ বাড়িতে, বাগবাড়িতে, গাবতলী উপজেলা বাগবাড়িতে যাবেন, সেখানে ফ্যামিলি কার্ড সহ খাল খনন করবেন এবং তার নিজ পৈতৃক বাড়িতে তিনি কিছুক্ষণ অবস্থান করবেন। তারপরে তিনি আবার বগুড়া শহরে আসবেন সার্কিট হাউসে। তারপরে এখানে যে জনসভা রয়েছে সেই জনসভায় কিন্তু এখানে তিনি বক্তব্য দিবেন। আর এখানে যে বগুড়াবাসীর যে চাওয়া পাওয়া যেটি ছিল, দীর্ঘদিনের চাওয়া পাওয়া, বঞ্চিত বগুড়াবাসীর চাওয়া পাওয়া, সেটি কিন্তু আজকে পূরণ হবে বলে মনে করছেন এখানকার যে বগুড়াবাসী দীর্ঘদিন অবহেলিত, বিশেষ করে রাস্তাঘাট, এখানে শিল্প কলকারখানা, নদীর যে বেহাল অবস্থা, করতা নদী বেহাল অবস্থা, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন যে দাবি দাওয়াগুলো রয়েছে বগুড়াবাসী দীর্ঘদিনের বঞ্চিত বগুড়াবাসীরা, তারা কিন্তু সেই দাবি দাওয়াগুলো তার কাছে তুলে ধরেছেন এবং আশা করছেন যে এইবারে অন্তত বগুড়ার কিছু উন্নতির দিকে যাবে, এটাই তারা মনে করছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান সার্কিট হাউস থেকে বের হচ্ছেন এবং আর হয়তো 3 থেকে 4 মিনিটে পরে, কারণ সার্কিট হাউসের পাশেই কিন্তু এখানে আদালত ভবন, সেখানে তিনি আসবেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনী যে তৎপরতা সেটা আমরা লক্ষ্য করছি। আমরা দেখছি যে তিনি আসছেন, হয়তো হেঁটেই তিনি আসবেন, কারণ সার্কিট হাউস থেকে এখানে আসতে হয়তো 2 মিনিট, হেঁটে আসতে হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে। তিনি হেঁটে আসবেন এমনটি মনে হচ্ছে। আসার পরে তিনি আইনজীবী ভবনের যে ভিত্তিপ্রস্তর তিনি একটা ভবনে তিনি উদ্বোধন করবেন এবং বেলবন, যেটা আর কি বিশেষ করে যারা জামিনপ্রাপ্ত হন, জামিনপ্রাপ্ত হওয়ার পরে জেলখানায় যে বেলবন যায়, সেখানে যাইতে যে জটিলতা, সেই জটিলতাটা দেখা গেছে এর আগে। সেখানে তিনি বেলবনে একটা উদ্বোধন করবেন, যাতে করে তৎক্ষণাৎ যারা জামিন হয় তৎক্ষণাৎ জেলখানা থেকে বেরিয়ে আসতে পারে। এটা তিনি উদ্বোধন করবেন। এটা দীর্ঘদিনের যে আইনজীবী বিচারক তাদের একটা দাবি ছিল, সেই দাবি তিনি পূরণ করছেন। আর এখানকার যে নেতাকর্মীরা তারা বলছেন যে দীর্ঘদিনের যে বঞ্চিত বগুড়া
বগুড়াবাসী তারা কিন্তু এই এখানে বগুড়াবাসীরা তারা তাদের যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়া কিন্তু আজকে পূরণ হবে এমনটি মনে করছেন। বিশেষ করে সিটি কর্পোরেশন কিন্তু আজকে উদ্বোধন হচ্ছে এবং সিটি কর্পোরেশন হওয়ার মাধ্যমে এখানকার যে বিশাল একটি পৌর বাজেটের ঘাটতি ছিল সে পৌর বাজেটের ঘাটতি কিন্তু পূরণ হবে এবং এলাকার যে উন্নয়ন সে উন্নয়নটা আমরা দেখতে পাবো। এই যে আমরা তারেক রহমান কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসবেন এখানে, তিনি তার নেতাকর্মীরা সামনে চলে আসছেন, আইন শৃঙ্খলা বাহিনী চলে আসছেন এবং আর হয়তো 2 থেকে 3 মিনিটের মধ্যে তাদের এখানকার যে উদ্বোধন কার্যক্রম সেটি কিন্তু করবেন। আর এখানকার যে আইন শৃঙ্খলার বাহিনীর যে তৎপরতা সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি, তারা এখানকার কর্ডন করে রাখছে এলাকা, বিশেষ করে যেখানে যেখানে যাবেন সেই জায়গাগুলো কিন্তু তারা কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে ফেলেছেন এবং তার যে বাড়িটি পৈতৃক বাড়িতে সেখানেও কিন্তু একটি নিরাপত্তার বলয় তৈরি হয়েছে, সেই বলয়ের কিন্তু চাদরে কিন্তু তিনি এখানে আসছেন এবং আর এই যে আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখানোর চেষ্টা করছি যে তারেক রহমান ঢুকছেন। তার গাড়ি আদালত ভবনে ঢোকার চেষ্টা করছে। এখানে হাত নেড়ে যে নেতা কর্মী সমর্থকরা তাকে সংবর্ধনা জানাচ্ছেন, যে বগুড়ার ছেলে বগুড়ার সন্তান তারা এখানে আজকে আসছে দীর্ঘদিন পরে, 20 বছর পরে এখানে আমরা তাকে দেখতে পাচ্ছি। এটি কিন্তু তাদের চাওয়াই যে তারেক রহমান আমরা দেখছি যে উনি হাত নাড়িয়ে প্রত্যেকটা মানুষকে এখানে তাদের অভ্যর্থনার জবাব দিচ্ছেন। এই যে ঢুকছেন তারেক রহমান, এখন ঢুকছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আদালত চত্বরে, এখন তিনি ঢুকে গেলেন, হয়তো আর অল্পক্ষণের মধ্যেই ফলকটি উন্মোচন করবেন। এখানে আজকে যে নেতাকর্মীরা এখানে বেশ উচ্ছ্বসিত, তারা অনেক দিন পরে তাদের প্রিয় নেতাকে তারা দেখতে পেয়েছেন এবং তারা দেখছেন এবং তাদের যে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা সেটি কিন্তু পূরণ হতে যাচ্ছে। আজকে অনেকগুলো এখানে উদ্বোধন করবেন যেগুলো এখানকার নেতাকর্মীদের জনসাধারণের চাওয়া ছিল, বিশেষ করে সিটি কর্পোরেশন, কারণ পৌরসভা এবং সিটি কর্পোরেশনের বাজেট অনেক তারতম্য রয়েছে। এর আগে 2006 সালে কিন্তু বগুড়া সিটি কর্পোরেশন করা যেগুলো শর্ত ছিল সবগুলো শর্তই কিন্তু পূরণ করা হয়েছিল। তারপরে কিন্তু এখানে রাজনৈতিক বৈষম্যর কারণেই কিন্তু সিটি কর্পোরেশনটা একদিনে আমরা দেখতে পাইনি। আজকে সে সিটি কর্পোরেশন হচ্ছে এবং সিটি কর্পোরেশন হওয়ার মাধ্যমে বাজেট বাড়বে এবং এখানে উন্নয়নের আরেক ধাপ এগিয়ে যাবে। তো এই ছিল রাত্রি আমার কাছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী এখানে বেলবন এবং তিনি যে ভবনে উদ্বোধন করছেন তার সর্বশেষ। সরকার গঠনের পর প্রথমবার নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন এবং বেল্ট বন্ড উদ্বোধন করবেন তিনি। নিয়ে বিস্তারিত জানাতেই যুক্ত ছিলেন মাজেদুর রহমান। সারা দেশে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন তিনি। এ সময় বিগত সরকারগুলোর ব্যর্থতা এবং ব্যাংকগুলো খালি করে রেখে যাওয়ার কারণে হাম পরিস্থিতি নিয়ে ভীত হয়ে পড়েছিল সরকার। ফান্ডের দুর্বলতা সত্ত্বেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। গণমাধ্যমে কথা বলার আগে সকালে লিটল এঞ্জেলস সেমিনারি স্কুলে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। সব মিলিয়ে 1,78,36,000 শিশুকে টিকা দেবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। অনুষ্ঠানে শিশুদের সুস্থ রাখতে মায়ের দুধ খাওয়ানোর উপর গুরুত্ব আরোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। যে এলাকাগুলির হামের প্রাদুর্ভাব বেশি হয়েছে এলাকাগুলির আমরা টার্গেট করে 85% অলরেডি আমরা ভ্যাকসিনেশনের আন্ডারে নিয়ে আসছি এবং সিটি কর্পোরেশন সেটা করছে। যেখানে হবে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়বো, ইনশাল্লাহ এটা কন্ট্রোলে এসে যাবে। আমরা প্রচার তো সমানে করতেছি, আসলে তো আপনি দেখবেন খুব অল্প সময়ের ভিতরে টিকা হামটা এসেছে, আমরাও তড়িৎ গতিতে শুরু করছি। এবং আমি আপনাকে আনন্দের সাথে বলি ঢাকা শহরে কিন্তু হামের প্রাদুর্ভাব কম। ঢাকাতে যে রুগী আপনারা ডেলি শুনে সব কামিং ফ্রম ভিলেজ এরিয়া, মানুষ আতঙ্কিত হয়ে গেছে হাম হইলে মারা যাবে, সব হ্রাস করতেছে ঢাকায়। দেশজুড়ে টিকাদান কর্মসূচির আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম এবং টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে ফয়সালের কাছে। ফয়সাল, টিকাদান কার্যক্রমের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে?
রাত্রি চট্টগ্রামের 15টি উপজেলা এবং নগরের বিভিন্ন হাসপাতালে আমরা দেখছি টিকাদান আজকে থেকে শুরু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি, এখানে যেটি দেখছি যে আসলে সেভাবে ভিড় নেই, অনেক কম সংখ্যক শিশুকে নিয়ে তাদের অভিভাবকরা আসছেন। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যেই টিকাদান ক্যাম্পেইনের যে কক্ষ, সে কক্ষে আছি। এখানে সকাল থেকে এখন পর্যন্ত 30 জনের মতো শিশু টিকা দিয়েছে এবং চট্টগ্রামের সিভিল সার্জন গতকাল জানিয়েছেন যে 7,68,000 শিশুকে টিকাদান কার্যক্রমের আওতায় আনা হবে এবং 11 কার্য দিবস ধরে চলবে এই টিকাদান কার্যক্রম। এবং আমরা যেটি দেখছি যে আসলে এই টিকাদান কার্যক্রমকে ঘিরে প্রস্তুতি রয়েছে, টিকা সংকট নেই বলছেন যারা টিকা দিচ্ছেন। এবং চট্টগ্রামের প্রায় 480টি টিকাদান কেন্দ্রে টিকা দেয়া হবে এবং তারা বলছেন যে আসলে প্রায় 1800 স্বাস্থ্যকর্মী এজন্য নিয়োগ দেওয়া হয়েছে। তারা এই 11 কার্য দিবস ধরে এই টিকাদান কার্যক্রমে যুক্ত থাকবেন। এবং চট্টগ্রামে আসলে আমরা যেটি দেখছি যে আসলে এই হাসপাতালের পাশাপাশি মেনন হাসপাতালেও এখানে টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজের যিনি পরিচালক আছেন তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন। এবং হামের যে বিষয় সেটি হচ্ছে আসলে এখানে অনেকেই হামের শঙ্কা নিয়ে আসছেন এবং অভিভাবকদের মধ্যে শঙ্কা আছে। তবে চট্টগ্রামে আমরা যে চিত্র দেখছি যে আসলে এখন পর্যন্ত 41 জন হামের শনাক্ত হয়েছে এবং এখন পর্যন্ত চট্টগ্রামে যেই আইনজীবীর সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন এবং ই-বেল্ট বন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আপনি যাতে আমাদের দেশের প্রতি রহমত করুন, যতগুলো বাংলাদেশের দেশে এবং বিদেশে আছে সবগুলো মোকাবিলা করে সামনে তারেক রহমান সহ তার সমস্ত পরিবার এবং তার যে সহযোদ্ধা সবাইকে আপনি নেক হায়াত দান করুন, তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ আপনি আমাদের জীবনে সঙ্গে দিয়েছেন আল্লাহ, আমরা তো আপনার কাছে সব যা চেয়েছি সবই পেয়েছি আল্লাহ, আমরা তো আপনার কাছে জান্নাতও চাই আল্লাহ, আপনি আমাকে সেটারও ব্যবস্থা করবেন হিসাবে যাতে আপনার জান্নাতে যেতে পারি। আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন এবং ই-বেল্ট বন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা যুক্ত ছিলাম সরাসরি সেখানে। এবার একটু টাঙ্গাইলে যেতে চাই। দেশ জুড়ে টিকাদান কর্মসূচি পালিত হচ্ছে, এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, আপনার কাছ থেকে জানতে চাই টিকাদান কর্মসূচির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? এই কয়েক মিনিট আগে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইলের এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন। তার সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং সিভিল সার্জন উপস্থিত ছিলেন। সিভিল সার্জন জানিয়েছেন টাঙ্গাইলের 390টি ওয়ার্ডে 3120টি কেন্দ্রে প্রায় 3,87,000 শিশুর মাঝে এই টিকা কার্যক্রম চলবে আগামী 10 মে পর্যন্ত। তিনি জানিয়েছেন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই টিকা কার্যক্রম চালু থাকবে। আর এদিকে সিভিল সার্জন আরো জানিয়েছেন যে গতকাল পর্যন্ত টাঙ্গাইলে 486 জনের মতো হাম রুবেলার আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল। আর এ পর্যন্ত জেলায় 4 জন শিশু মারা গিয়েছে এই হাম রুবেলার উপসর্গ নিয়ে। আর এদিকে সিভিল সার্জন এবং বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন একদিকে টিকা দিতে হবে শিশুদের, অপরদিকে অভিভাবক যারা রয়েছেন তাদেরকেও সচেতন হতে হবে এই হাম রুবেলা থেকে বাঁচতে হলে। তারা বলছেন যে অনেক সময় শিশুর অসুস্থতার কারণে এই টিকা দেওয়া হয় না, সেক্ষেত্রে পরবর্তীতে
আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন এবং হি বেল্ট বন উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এই যে সেক্রেটারি কোথায়? এই যে সেক্রেটারি। জি, আসসালামু আলাইকুম। জি, কংগ্রেচুলেশন। কাজগুলো সুন্দরভাবে সম্পূর্ণ হতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলেন এবার অনুষ্ঠানে যাই। এবারে হজ ফ্লাইটের খবর। হজ যাত্রার তৃতীয় দিনে আজ 13টি ফ্লাইটে সৌদি আরব যাবেন 5,345 জন যাত্রী। রাত থেকে যথাসময়ে ছেড়ে গেছে ফ্লাইটগুলো। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আশকোনার হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। পুলক, হজ যাত্রার আজকের চিত্র কেমন দেখছেন? রাত্রি এখনো পর্যন্ত আমার কাছে তথ্য রয়েছে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সব মোট 3টি ফ্লাইট কিন্তু ছেড়ে গিয়েছে এবং 3টি ফ্লাইট কিন্তু ইতোমধ্যে গন্তব্যে পৌঁছেও গিয়েছে। 3টি ফ্লাইটে ছিল জেদ্দার উদ্দেশ্যে এবং 3টি ফ্লাইটে সর্বমোট 1190 জন যাত্রী হজ যাত্রী কিন্তু পৌঁছে গিয়েছেন। এখনো যদি বলতে চাই যে আর কিছুক্ষণের মধ্যে আসলে আরো 2টি ফ্লাইট উড্ডয়নের কথা রয়েছে। একটি সৌদি এয়ারলাইন্সে, যেখানে আসলে 374 জন হজযাত্রী জেদ্দার উদ্দেশ্যে রওনা দিবেন এবং আরেকটি ফ্লাইট বিমান বাংলাদেশে, সেটিতে আসলে 419 জন যাত্রী তারা রওনা দিবেন হজের উদ্দেশ্যে। এখন পর্যন্ত আশকোনা যে হজ ক্যাম্প রয়েছে সেখানে কিন্তু বলা চলে যে শৃঙ্খলাবদ্ধভাবে সব হাজিরা এসেছেন। তারা কিন্তু যে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই তারা কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং অনেক হজযাত্রীরা কিন্তু আসলে এখানে একদিন বা দুদিন আগে কিন্তু এসেছেন। আর যারা আসলে ঢাকার বাইরে থাকেন তারা একটু হাতে সময় নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন, কারণ এখানে কিন্তু থাকার যথেষ্ট ব্যবস্থা করে রেখেছেন তারা এবং পরিষ্কার থেকে শুরু করে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবকিছুই আসলে হাজিদেরকে আসলে এবারের যে যাত্রাটি সেটি আসলে স্বাচ্ছন্দ্য মনে করছেন তারা এবং একটু তারা জানাচ্ছেন কিছু কিছু দিক দিয়ে যে আসলে প্রতিবন্ধকতা রয়েছে। যেমন ক্যাম্পের ভিতরে তারা বলছেন যে রাত্রেবেলা হলে মশা মাছির যে উপদ্রবটি সেটি বাড়ে, সেটি আসলে নির্মূলে ব্যবস্থা নেওয়ার কথাও আসলে বলেছেন এখানকার যে পরিচালক রয়েছেন হজ ক্যাম্পের। তবে গুরুতর কোনো অভিযোগ ছাড়াই আসলে এবারের হজ যাত্রাটি, যারা এর আগেও হজে গিয়েছেন তারা বলছেন যে এবারের হজ যাত্রাটি আসলে অনেকটাই এর উন্নত হয়েছে। তবে সবকিছু মিলে আসলে হজ যাত্রী এখন পর্যন্ত খুশি রয়েছেন। এই ছিল মোটামুটি আমার কাছে হজ ক্যাম্প থেকে হজ যাত্রা সর্বশেষ। এরই মধ্যে সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন ফেরদাউস সোহাগ। সোহাগ, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সারা দেশের মতো আগামীকালকেও শুরু হচ্ছে বরিশালে এসএসসি পরীক্ষা। তো এসএসসি পরীক্ষা যেন সুন্দর সুষ্ঠুভাবে হতে পারে সেজন্য নানা ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা রয়েছি বরিশালের বিএম স্কুলে। এখানে একটু দেখাবার চেষ্টা করছি যে বিএম স্কুলের যে জায়গাটিতে রয়েছি এখানে কিন্তু সুন্দর করে বেঞ্চগুলো সাজানো রয়েছে এবং সাথে কিন্তু রয়েছে সিসিটিভির ক্যামেরা, যেটি শিক্ষামন্ত্রী বারবার করে বলেছেন। সেই বিষয়টি নিশ্চিত করার জন্য বরিশাল বিএম স্কুলেও কিন্তু ক্যামেরা লাগানো হয়েছে এবং আমরা একটু দেখাবার চেষ্টা করছি বিএম স্কুলের যে হেডমাস্টার রয়েছেন তার রুমের মধ্যে কিন্তু ক্যামেরার একটি জায়গা রয়েছে, যেখানে এখানে 32টি ক্যামেরা লাগানো হয়েছে। রুম কিন্তু 12টি, তার মধ্যে পরীক্ষা হবে। এখানে 563 জন পরীক্ষা দেবে। সদর গার্লস স্কুল, কাউনি স্কুল, দলিলুদ্দুল স্কুল এবং মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করবে। আমরা দেখাবার চেষ্টা করছি যেখানে ক্যামেরাগুলোকে সুন্দরভাবে সেট করা হয়েছে এবং একই জায়গা থেকে যাতে ক্যামেরাগুলো মনিটর করা যায় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাকে এই বিএম স্কুলের হেডমাস্টার যিনি বলেছেন যে আসলে আগামীকালকে যাতে পরীক্ষা সরকারি যে নির্দেশনা রয়েছে সেই অনুযায়ী যেন করতে পারে সেজন্য সকল ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসাবে কিন্তু শুধু বরিশালের
এই জায়গাটি নয়, একেবারে বরিশালের 216টি কেন্দ্র রয়েছে, সেই আর জেলায় রয়েছে 100টির মতো কেন্দ্র। সবগুলো কেন্দ্রতেই সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এবারের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে কিন্তু সিসি ক্যামেরা লাগানো, এবং ক্যামেরাগুলোতে এখানকার যিনি হেড শিক্ষক রয়েছেন তিনি আমাদেরকে বলেছেন যে একেবারে শব্দ হলেই সেই ক্যামেরাগুলো এমনভাবে নেওয়া হয়েছে যাতে শব্দ পর্যন্ত রেকর্ড করা যায়। একটা জিনিস জানিয়ে রাখি যে বরিশালের এই বিএম স্কুলে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য এবং বরিশাল বিভাগের সর্বত্র যেন সুষ্ঠুভাবে পরীক্ষা হয় সেজন্য বরিশাল শিক্ষা বোর্ড নানা ব্যবস্থা গ্রহণ করেছে। এতটুকু ছিল বরিশালে আগামীকালকে যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তার সবশেষ খবর। এসএসসি ও সমমান পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর মধ্যে এ নিয়ে বিস্তারিত জানাতেই আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ফেরদাউস সোহাগ। জ্বালানি তেলের দাম বাড়ানোর পরেও এখনও কাটেনি ভোগান্তি। পাম্পের সামনে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। অন্যদিকে এলপিজি গ্যাসের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহকরা। যশোর থেকে জ্বালানি তেল নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন রিপন হোসেন এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন এলপিজির দাম নিয়ে বিস্তারিত জানাতে মারুফ হাসান। আমরা শুরুতেই যাচ্ছি সহকর্মী মারুফের কাছে, তিনি রয়েছেন রাজশাহীতে। মারুফ, আপনার কাছ থেকে জানতে চাই এলপিজির দাম বাড়ায় কি বলছেন আসলে গ্রাহকরা? রাত্রি হঠাৎ করে যখন এলপিজির দাম বাড়ানো হয় তারপর থেকে আসলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের যেসব মানুষ যারা এই গ্যাসকে নির্ভর করে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালিত করে এবং বাসা বাড়িতে তারা তাদের রান্নার কাজে গ্যাস ব্যবহার করে থাকে। আসলে তাদের সঙ্গে কথা বলে আমি যতটুকু জানতে পারলাম তারা বলছেন যে এক মাসের ভিতরে আসলে এতগুলো টাকা, বিশেষ করে প্রথম দফাতেই 387 টাকা এবং গতকাল রাতে বাড়ানো হয়েছে 212 টাকা, সব মিলিয়ে তাদের কিন্তু 1900 টাকার মতো অতিরিক্ত দিয়ে কিন্তু তাদেরকে কিন্তু জিনিস কিনতে হচ্ছে। গ্যাসের সিলিন্ডার 12 লিটার সিলিন্ডার গ্যাস কিনতে গিয়ে তাদেরকে কিন্তু এখন পাইকারি যে রেট সেটি কিন্তু 1900 টাকা থেকে 1940 টাকা পর্যন্ত তাদের কিন্তু দিয়ে কিনতে হচ্ছে, যার কারণে আসলে তাদের আয় না বাড়লেও তাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে যে গ্যাসের দাম প্রতিনিয়তই বাড়ছে এবং তারা এখনও আতঙ্কে আছে যে হুট করেই আবার গ্যাস মজুদ সংকট দেখে আবার দাম আরও বাড়ানো হয় কিনা, এমনটা কিন্তু তারা আশঙ্কা করছেন। তবে নগরীর বিভিন্ন যেসব জায়গায় খুচরা এবং পাইকারি বিক্রেতা আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে গ্যাসের যে মজুদ আছে সেগুলো কিন্তু তারা সঠিকভাবেই সরবরাহ করছেন এবং সরকার নির্ধারিত যে দাম আছে সেই দামেই কিন্তু তারা বিক্রি করছেন এবং সেই অনুযায়ী তারা কিন্তু তাদের বিক্রি এবং গ্রাহকদের কিন্তু সেই প্রচারণাও কিন্তু করছেন। তবে সবচেয়ে ভোগান্তি আরেকটু বাড়িয়ে দিচ্ছে বিশেষ করে যারা একদমই পাইকারি রেটে কিনে পরবর্তীতে খুচরা বিক্রেতা যারা আছেন তাদের হাত ধরে যখন কেউ গ্যাস কিনতে যাচ্ছে সেখানে কিন্তু 2200 থেকে কোনো ক্ষেত্রে 2200 থেকে 2400 টাকা পর্যন্ত কিন্তু দামে কিন্তু তাদের 12 লিটার কিন্তু গ্যাস কিনতে হচ্ছে। এই যে একটা বড় দাম দরের একটা পার্থক্য, এই জন্যই কিন্তু আসলে গ্রাহকদের বড় একটা ভোগান্তি। তবে তারা বলছেন যে এই যে দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে পরবর্তীতে যাতে এই দামের আর কোনো ধরনের বৃদ্ধি না করা হয়, এখানেই যাতে দাম নির্দিষ্ট থাকে এমনটাও কিন্তু তারা বলছেন এবং সরকারি তদারকিও তারা কামনা করছেন। রাজশাহী থেকে গ্যাসের যে দাম দরের এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রাজশাহীর খবর শুনছিলাম, এবার একটু যেতে চাই আমাদের সহকর্মী রয়েছেন যশোরে, তার কাছে রিপনের কাছে। রিপন, আপনার কাছে জানতে চাই পাম্পে গ্রাহকদের যে ভোগান্তি কমছে না এটির আসলে কারণ কি? আর যারা পাম্প মালিক রয়েছেন তাদের সঙ্গে আপনার কথা হয়েছে না, কি বলছেন তারা? আসলে ভোগান্তি না কমার যেটি কারণ রয়েছে, আমরা দেখছি যে যশোরে যে পাম্পগুলো রয়েছে পাম্পগুলো কিন্তু তেল দেওয়া হচ্ছে না। সেই কারণে যে গুটি কয়েক পাম্প রয়েছে তেল পাম্প, সেখানে তেল দেওয়া হচ্ছে, সে কারণে এই দীর্ঘ লাইন হচ্ছে। যারা তেল দিতে আসছেন তারা কিন্তু আসলে বিশেষ করে ডিজেল এবং পেট্রোল, অক্টেন এই তিনটির ভিড় রয়েছে, কিন্তু বেশি ভিড় রয়েছে পেট্রোলের। সেক্ষেত্রে অক্টেন অনেক যে তেল পাম্পগুলো রয়েছে সেখানে দিতে পারছে না, ফলে যারা মোটর সাইকেলের ভিড়টা বেশি আমরা লক্ষ্য করছি। এছাড়া ডিজেলের যে গাড়িগুলো রয়েছে বিশেষ করে ট্রাক, সেই গাড়িগুলোর লাইন রয়েছে কয়েকটি পাম্প আমরা দেখেছি এবং যে পাম্পগুলো রয়েছে সে অনেক পাম্পগুলোতে কিন্তু এখনো পর্যন্ত তেল আসেনি। যারা পাম্প কর্তৃপক্ষ বলছেন যে এখনো তেল না আসার কারণে কিন্তু তারা যে গ্রাহকদের তেল দিতে পারছে না। আর যারা ভুক্তভোগী রয়েছেন, যারা তেল নিতে আসছেন, তারা বলছেন যে দাম বাড়ানোর পরেও আসলে এই ভোগান্তি কোনোভাবেই কাম্য নয়। যদি সরকার আরো আগে এই দিকে ব্যবস্থা নিতেন তাহলে হয়তো এই যে ভোগান্তিতে তারা রয়েছেন সেই ভোগান্তিতে পড়তে হতো না। তারা আরো
আগে এই সমস্যার সমাধান হতো। তবে আশার কথা বলছেন যারা পাম্প মালিক রয়েছেন, তারা বলছেন যে সামনে আর কিছুদিন পরে এই ভোগান্তি কেটে যেতে পারে। হয়তো যে ডিপো থেকে যদি তেল বেশি সরবরাহ করা হয় সেক্ষেত্রে আরো সুবিধা হবে এবং সেক্ষেত্রে ভোগান্তি কাটতে পারে। তো সব মিলে এই ছিল তেল পাম্প থেকে আমার কাছে সর্বশেষ। শতবর্ষী গাছ আর প্রকৃতি রক্ষা নাকি হাসপাতাল, কোনটি প্রাধান্য পাবে সরকারের কাছে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে। সিআরবিতে হাসপাতাল নির্মাণকে কেন্দ্র করে ফের বিতর্ক শুরু হয়েছে। বাকিটা জানাচ্ছেন শোয়েব রহমান। শতবর্ষী গাছ, নানা প্রজাতির পাখি আর সবুজের সমারোহ চট্টগ্রামের সিআরবি, যাকে বলা হয়ে থাকে চট্টগ্রামের ফুসফুস। গাছের ছায়ায় বিকেলে জমে আড্ডা আর সাংস্কৃতিক আয়োজন, কিন্তু এই সবুজ প্রাঙ্গণ নিয়ে আবার আলোচনা, কারণ এখানে 500 শয্যার হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণের গুঞ্জন উঠেছে। এর আগে 2021 সালে প্রকল্প বাস্তবায়ন শুরু হলে 1 বছরের বেশি সময় ধরে আন্দোলন করেন পরিবেশ কর্মী সহ নগরবাসী। তীব্র বিরোধিতার মুখে তখন প্রকল্পটি স্থগিত হয়। এবার আবারও হাসপাতাল নির্মাণের সম্ভাবনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে চট্টগ্রামে। সামাজিক মাধ্যমে চলছে প্রতিবাদ, মাঠেও নেমেছেন সচেতন নাগরিক ও পরিবেশবিদরা। এটা তো আমার হেরিটেজ, এটা তো অক্সিজেনের জায়গা। এই জায়গা তো আমার 30% মতো অক্সিজেন আমাকে দেয়। চট্টগ্রাম শহরে 30% অক্সিজেন এখান থেকে দেওয়া মানে কি? আমাদের মূল বক্তব্য হচ্ছে দুইটা: বেসরকারি কোনো নতুন কোনো হাসপাতাল স্থাপনা নির্মাণ করা যাবে না, 2 রেলওয়ে হাসপাতাল এটাকে নিষ্ক্রিয় থেকে সক্রিয় করার চালু করা, এই দুইটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। ব্যবসায়ীদের কালো টাকা থাকি যায়, সেই তারা কালো টাকাগুলোকে সাদা করার জন্য বারবার এই প্রাণ প্রকৃতি ধ্বংস করে। সিআরবিতে প্রায় 223 প্রজাতির উদ্ভিদ রয়েছে, এর মধ্যে ঔষধি গাছ রয়েছে 183 প্রজাতির। এছাড়াও এখানে শতবর্ষী বৃক্ষ রয়েছে, এটি কালচারাল হেরিটেজেরও অংশ। এখানে পরিবেশ ধ্বংস করে কোনো স্থাপনা নির্মাণ করতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন খোদ মেয়রও। এখানে গাছ কেটে সিআরবিতে কখনো কোনো হসপিটাল কিংবা স্থাপনা আমরা করতে দিব না, এবং এটা চট্টগ্রামবাসী কখনো মেনে নেবে না। অন্যদিকে রেলওয়ের সঙ্গে চুক্তির আওতায় হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানা যায়। ইউনাইটেড এন্টারপ্রাইজ ইতোমধ্যে প্রায় 8 কোটি টাকা অগ্রিম পরিশোধ করেছিল। প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় 400 কোটি টাকা এবং মেয়াদ ছিল 12 বছর। এই বিষয়ে রেলমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি এখনো চূড়ান্ত নয়। সরকার তো পরিবেশের ক্ষতি করে চট্টগ্রামবাসীকে অস্থিরতার মধ্যে রেখে, তাকে ঝুঁকির মধ্যে রেখে তার কোনো প্রকল্প হবে না। সরকারের তো এই কোনো দুর্বলতা নাই। তবে যদি এমন কোনো প্রকল্প হয় যে যেভাবে ক্ষতি ভাবা হচ্ছে প্রকৃতপক্ষে তা না, তার চেয়ে আরও বেশি জনবান্ধব, আরও বেশি চট্টগ্রামের জন্য প্রয়োজন, সেইগুলি বিবেচনা করা দেখা যেতে পারে। সব মিলিয়ে উন্নয়ন নাকি পরিবেশ, এই দ্বন্দ্বে আবারও উত্তপ্ত চট্টগ্রামের সিআরবি। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। ই বেল্ট বন উদ্বোধন করে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সংশ্লিষ্ট ব্যক্তির কারামুক্তি হতে দেরি হয়, এটি আইনের শাসন হলেও ন্যায় বিচার কিনা এ নিয়ে প্রশ্ন করার সুযোগ হয়তো রয়েছে। ফ্যাসিবাদী শাসনামলে আমরা দেখেছি আইনের দোহাই দিয়েই এমনকি রাতের বেলা আদালত বসিয়ে ভিন্ন দল এবং মতের শত শত মানুষকে শাস্তি দেওয়া হয়েছে। সেগুলো অবশ্যই ন্যায় বিচার ছিল না, বরং আইনি বিচারে আইনের অবিচার চালানো হয়েছিল। আইনের শাসন এবং ন্যায় বিচার বিষয় দুটি একটি আরেকটির পরিপূরক। আমার কাছে মনে হয় রাষ্ট্রে আইনের শাসনই শেষ কথা নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র এবং সমাজে আইনানুগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ন্যায়পরায়ণ বিচারক। আমি মনে করি জামিন প্রক্রিয়ায় ই বেইল বন্ড ব্যবস্থা বিচার প্রার্থীদের ক্ষেত্রে বিচার প্রতিষ্ঠার যাত্রাপথে একটি উল্লেখযোগ্য ধাপ। উপস্থিত আইনজীবী বৃন্দ, জামিনের নথি অনলাইনে দাখিল করার ইলেকট্রনিক জামিননামা বা ই বেইল বন্ড পদ্ধতির মাধ্যমে অল্প কিছু সময়ের মধ্যেই জামিননামা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে যাওয়ার ফলে বিচার প্রার্থীদের হয়রানি লাঘব হবে ইনশাআল্লাহ। আগে একটি জামিননামা সম্পন্ন করতে আদালত থেকে জেলখানায় পৌঁছানো পর্যন্ত আইনজীবী, মোহরি, ম্যাজিস্ট্রেট, পুলিশ, পিয়ন সহ নানা পরিক্রমায়
কমপক্ষে 13টি ধাপ পার হতে হতো, বা যা এখনো বিভিন্ন জায়গায় হচ্ছে। এই বেইল বন্ড পদ্ধতি চালুর পর এখন সংশ্লিষ্ট ব্যক্তির কাছে জামিননামা কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাবে। এ কারণেই বর্তমান সরকার সারা দেশের সকল আদালতকে ই বেইল বন্ড পদ্ধতির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। এরই অংশ হিসেবে আজ থেকে বগুড়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়া এই কটি জেলাতে আদালতের কার্যক্রমে ই বেইল বন্ড পদ্ধতি চালু করা হলো। এর ফলে জামিনপ্রাপ্ত ব্যক্তি জামিন পাওয়ার পর কারামুক্তির ক্ষেত্রে হয়রানি লাঘব হবে। অপরদিকে বিরোধী পক্ষ কিংবা মধ্যস্থতাভোগীদের তৎপরতা কিংবা জামিননামা জালিয়াতির ঘটনার সুযোগও কমে আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। যেই বিচার বিভাগ থাকবে সম্মানিত উপস্থিতিবৃন্দ, একজন বিচারক যেহেতু জামিন আদেশটি যাচাই করে সরাসরি অনলাইনেই কারা প্রশাসনের কাছে পাঠাবেন, সেহেতু কারা প্রশাসন জামিন আদেশ পাওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারা মুক্তি দিতে সক্ষম হবেন। ফলে ই বেইল বন্ড বা ইলেকট্রনিক জামিননামায় ব্যবস্থা বিচার ব্যবস্থায় জনগণের অহেতুক হয়রানি এবং দুর্ভোগের অবসান ঘটাবে। ই বেইল বন্ড সিস্টেমকে পুলিশের সিডিএমএস, আদালতের কেস ম্যাজিস্ট্রেট সিস্টেম এবং ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশনের সাথে যুক্ত করার বিষয়টিও আমাদের সরকারের পরিকল্পনার ভিতরে রয়েছে। জনদুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে বিচার ব্যবস্থার পুরো প্রক্রিয়াটিকেই বর্তমান সরকার কম্পিউটারাইজ সিস্টেমের আওতায় এনে বিচার বিভাগে মডার্নাইজেশনের উদ্যোগ অব্যাহত রাখবে ইনশাল্লাহ। উপস্থিত আইনজীবীবৃন্দ, গায়েবী মামলা, ভুয়া ওয়ারেন্ট এবং ওয়ারেন্ট রিকল না হওয়ার অজুহাতে অতীতে বিরোধী দল বা ভিন্ন চিহ্ন মতের হাজার মানুষকে নানাভাবে হয়রানি করা হয়েছে। বর্তমান সরকার বিচার ব্যবস্থায় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রোডাকশন ওয়ারেন্ট, রিলিজ অর্ডার এবং থানা থেকে ওয়ারেন্ট রিকলের কাজ সম্পন্ন করবে ইনশাল্লাহ। এটি করা সম্ভব হলে এক জেলার অভিযুক্ত আসামি অন্য জেলায় গ্রেপ্তার হলে অনলাইনে দ্রুত উপনথি প্রেরণের মাধ্যমে জামিন শুনানি সহজ করা হবে। ফলে পুলিশি হয়রানি বা ভুয়া ওয়ারেন্টের মাধ্যমে সাধারণ মানুষকে বন্দী করে রাখার যে অপসংস্কৃতি, তা উৎপাটন করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় দেশবাসী ও আইনজীবী বৃন্দ, শুধু প্রযুক্তির উন্নয়নই নয়, আমরা মানসিকতারও উন্নয়ন চাই। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যে বিচার ব্যবস্থায় প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী, পুলিশ কর্মকর্তা কিংবা কর্মকর্তা এবং একজন সাধারণ নাগরিকের মধ্যে কোনো তফাৎ থাকবে না। যে বিচার ব্যবস্থা থাকবে সম্পূর্ণ স্বাধীন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অনবদ্য পাদপীঠ। আমরা বিশ্বাস করি অ্যাক্সেস টু জাস্টিস ফর অল। ন্যায় বিচার কোনো দয়া বা করুণার বিষয় নয়, এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। আজকের এই ডিজিটাল উদ্যোগ সেই অধিকার প্রতিষ্ঠার পথে একটি বিশাল মাইল ফলক। আমি আইন মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ এবং এই সিস্টেমের নেপথ্যে কাজ করা সকল আইটি বিশেষজ্ঞ ও কর্মকর্তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ঐতিহাসিক সুসুতি উত্তর বাহিনী মেলা শুরু হয়েছে। শতবর্ষী এই মেলায় হাজারো মানুষের ঢল নামে, বিক্রি হয় দুর্লভ গ্রামীণ ও লোকজ জিনিসপত্র। এ নিয়ে আরো জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, মেলায় আজ দর্শনার্থী ক্রেতা যারা রয়েছেন তারা কি বলছেন? রাত্রি ময়মনসিংহের মুক্তাগাছায় যে দাউগাঁও ইউনিয়ন রয়েছে, সুসুদি উত্তর বাহিনী মেলায় আমরা রয়েছি। ঠিক এই মেলার পাশেই রয়েছে বানার নদী। এই সময়টাতে বানার নদীর পানি উত্তর দিকে প্রবাহিত হয়। সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা যেটা মনে করেন যে উত্তর দিকে যে জল আছে প্রবাহিত হয়, সেখানে অক্ষয় তৃতীয়া তিথিতে মূলত এখানে স্নান করতেন। প্রায় 250 থেকে 300 বছরের এই স্নান, যে পুণ্যার্থীরা এখানে আসে স্নান করেন, মঙ্গল হয়, তাদের নানান আচার বিশ্বাস হয়, যার কারণে সকাল থেকে আমরা পুণ্যার্থীদের এখানে স্নান ঘাটে আসতে দেখেছি, স্নান করতে দেখেছি, শিবের গাজন দেখেছি, নীলুৎসব দেখেছি, একেবারে হারিয়ে যাওয়া দুর্লভ যে সংস্কৃতিগুলো সেগুলো আমরা দেখেছি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা মেলায় যেহেতু রয়েছি, আগেও বললাম যে প্রায়
250 থেকে 300 বছরের ঐতিহ্যবাহী এই মেলাটি একেবারে হাতে তৈরি নারীদের, গ্রামীণ নারীদের হাতে তৈরি যে বাহারি রঙের যে নকশা করা যে পাখাগুলো সেগুলো বিক্রি হচ্ছে। যেহেতু বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস প্রচণ্ড করতাপ থাকে, গরম থাকে, এই গরমে কিন্তু এই পাখা কেনার একটা ধুম লাগে এবং পাখাগুলো 30 থেকে 50 টাকা 60 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। যারা পুরুষ রয়েছেন তারা এই পাখাগুলো বিক্রি করছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাটির খেলনার জিনিসপত্র কিন্তু পাখার পাশাপাশি রয়েছে। একেবারে আমরা একটু আগেও কথা বলছিলাম, একেবারে বৃদ্ধ বয়সের ভারী নুজ্জ শান্তিরানী পাল এখানে মাটির জিনিসপত্র নিয়ে বিক্রি করার জন্য এসেছেন তার ছেলেকে নিয়ে। সুতরাং এই যে মেলাটি একেবারে এই বানা নদীতে একেবারে এই মেলার প্রাঙ্গণেই কিন্তু একসময় কৃষি যে উপকরণ ছিল, কৃষি বীজ থেকে শুরু করে মাছ মাংস সমস্ত কিছুই কিন্তু এখানে বিক্রি হতো। গ্রামীণ লোক যে দুর্লভ যে ঐতিহ্যগুলো একেবারে ঢেকি কুলা সব কিছু বিক্রি হতো। এখানে যারা নারী থেকে শুরু করে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ কিন্তু এই মেলাতে আসছেন, স্নান করেছেন, ঘুরে যাচ্ছেন। এবং আমরা জানি যে এই মেলাটিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের খেলা, বিভিন্ন যে বাঁশি দেখতে পাচ্ছি আমরা, মেলার যে বাঁশিগুলো রয়েছে, কাঠের যে বিভিন্ন তৈজসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে দরকারি যে বিভিন্ন প্লাস্টিকের খেলনাগুলো রয়েছে ছোট ছোট শিশুদের জন্য সেগুলো কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে খেলনাগুলো সেগুলো কিন্তু একেবারে শৈশবের কথা মনে করে দেয়। অনেকে এখানে এসেও কিন্তু স্মৃতি কাতর হচ্ছেন। অনেকে বলছেন যে তার বাবার সঙ্গে এসেছিলেন বা শৈশবে এসেছিলেন, এখন বড় হয়ে গেছেন, সন্তানদের নিয়ে আসছেন। এই যে ছোট ছোট খেলনাগুলো আমরা দেখছি কাঠের, এই খেলনাগুলো কিন্তু একেবারে হাতে তৈরি খেলনা, এইগুলো কিন্তু একেবারে এখন পাওয়াই যায় না। তারপরেও এই মেলাটিকে কেন্দ্র করে কিন্তু এই যে রং বেরঙের বিভিন্ন বাহারি নকশা করা যে ছোট ছোট বাচ্চাদের গাড়ি, বিমান তৈরি করা বা এই ধরনের যে খেলনাগুলো, সেই খেলনাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মেলাতে। সব মিলিয়ে এই মেলাটি আজকে রাত পর্যন্ত চলবে এবং মুড়ি মুরকি থেকে মিষ্টান্ন থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা কিন্তু রয়েছে। রাত্রি এই ছিল আমার কাছে সবশেষ। ময়মনসিংহের গ্রামীণ মেলার খবর জানাতে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।